আমি অনিমেষ স্যার। আমার চ্যানেল অনিমেষ স্যার কম্পিটিটিভ এক্সাম গুরু। মূলত আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করে থাকি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো অ্যাপেক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন মানে একটা বাণিজ্যিক সম্পর্কের উপর ভিত্তি করে বিভিন্ন রাষ্ট্র তাদের নিজেদের মধ্যে আলোচনা করছে। এবং এই সম্মেলনটি এবছর 2025-এ অনুষ্ঠিত হয়েছে সাউথ কোরিয়ায়। জায়গাটার নাম কি? গুয়াংজু। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে কোন জায়গায় এটি অনুষ্ঠিত হলো, কারণ আমাদের পরীক্ষার্থীদের কাছে এই বিষয়গুলি কিন্তু ছোট ছোট প্রশ্ন হিসাবে আসতে পারে। এবং এই যে অ্যাপেক, এর উৎপত্তি কবে হয়েছিল, কবে প্রতিষ্ঠিত হয়েছিল? প্রতিষ্ঠিত হয়েছিল 1989 সালে, 1989। এর হেডকোয়ার্টার কোথায়? সিঙ্গাপুর। এই ছোট কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট। কিন্তু এর মূল লক্ষ্য কী এবং এখানে কটি দেশ রয়েছে? মূলত এখানে 21টি দেশ রয়েছে এবং এই 21টি দেশের মধ্যে সব বড় বড় দেশ, যারা বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে একে অপরের সঙ্গে সহযোগী হতে চায়। এবং লক্ষ্য করলে দেখা যাবে ভারতের যে অ্যাক্টিস্ট পলিসি রয়েছে, ভারতও কিন্তু এই তার পূর্বের দিকের দেশগুলোর সঙ্গে তার বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলতে চায়। বিশেষ করে এখন যে অবস্থা, আমেরিকার শুল্ক বৃদ্ধি বা রাশিয়ার থেকে তেল নেবো কিনা, কিন্তু লক্ষ্য করলে দেখা যাবে যে এই সমস্ত দেশগুলোই কিন্তু এই অ্যাপেকের মেম্বার। আগে দেখিনি যে এদের মূল উদ্দেশ্য কী ছিল। যখন 1989 সালে তৈরি হয় অ্যাপেক, তখন এর মূল উদ্দেশ্য ছিল ট্রেড এবং বিজনেস ফেসিলিটেশন এবং ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন, মানে বাণিজ্যিক সম্পর্ককে আরও বেশি সুদৃঢ় করা এবং আর্থিক এবং বিভিন্ন বিষয়গুলি নিয়ে নিজেদের মধ্যে সম্পর্ককে গড়ে তোলা। এটাকে যারা করবেন, যে সমস্ত দেশগুলো রয়েছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে ইউএস, চায়না, জাপান, সাউথ কোরিয়া, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, ফিলিপিন্স, আরও অনেক দেশ রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ভারত কি এর মেম্বার? না, ভারত কিন্তু অ্যাপেকের মেম্বার নয়। ভারত কি? ভারত হচ্ছে এখানে অবজারভার। তার স্ট্যাটাস হচ্ছে অবজারভার স্ট্যাটাস, পর্যবেক্ষণকারী হিসেবে। এবার গুরুত্বপূর্ণ যে কেন সদস্য হলো না, কারণ ভারতও এই দিকে কিন্তু তাদের নজর বাড়াচ্ছে। মূলত এর ভেতরে কিছু দেশ আছে যারা ভারতকে পূর্ণাঙ্গ সদস্য হতে দিচ্ছে না, বিশেষজ্ঞরা যা বলছেন। তো এই যে অ্যাপেকের গড়ে ওঠা এবং বিশাল বাণিজ্যিক অঞ্চল, এই প্রশান্ত মহাসাগরীয়, ভারত মহাসাগরীয় অঞ্চলকে কেন্দ্র করে যে বিশাল অঞ্চল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। কেন? কারণ সারা পৃথিবীর 60% অফ দ্য ওয়ার্ল্ড জিডিপি, সারা পৃথিবীর যে জিডিপির পরিমাণ তার 60% কিন্তু এই অংশেই রয়েছে। আর 50% অফ দ্য গ্লোবাল ট্রেড, সারা পৃথিবীতে যে বাণিজ্যিক লেনদেন হয় তার 50% কিন্তু এই অংশেই হয়ে থাকে। তার মানে বোঝা গেল জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আগের দিন আমরা পড়েছিলাম যখন আসিয়ান অঞ্চল বা কোয়াড তৈরি করা চীনকে ঠেকানোর জন্য, সব কিছুই কিন্তু ঘটনাটা ঘটছে সেই ভারত মহাসাগরীয় বা প্রশান্ত মহাসাগরীয় এই অঞ্চলকে কেন্দ্র করে। কারণ এই অঞ্চলে যে সমস্ত দেশগুলো রয়েছে এরা কিন্তু উদীয়মান দেশ, এর সঙ্গে বৃহৎ দেশগুলিও রয়েছে। দেখা যাচ্ছে এখানে 1994 সালে যে বোগোটস গোলস ছিল, এটা গুরুত্বপূর্ণ সম্মেলনে যে মানে তাদের এম নেওয়া হয়েছিল, সেখানে লক্ষ্য ছিল 2010 সালের মধ্যে ডেভেলপ নেশনগুলোর মধ্যে একটা ফ্রি ট্রেড তৈরি করা এবং 2020 সালের মধ্যে ডেভেলপিং কান্ট্রিগুলোকেও তার মধ্যে যুক্ত করা, মানে মুক্ত বাণিজ্যকে আরও বেশি প্রসারিত করা। আর কি দেখা যাচ্ছে এরপরে পুত্রজায়া ভিশনও, যেখানে দেখা গেছে যে এখানে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ বিষয়কে আরও বেশি প্রায়োরিটি দেওয়া হয়েছে। তার মধ্যে হচ্ছে ইনক্লুসিভনেস এবং সাস্টেনেবল গ্রোথের ওপরে। কেন? আর তার সঙ্গে ডিজিটালাইজেশন, যেভাবে প্রযুক্তি এগাচ্ছে তাতে একে অপরের সঙ্গে সহযোগিতা গড়ে তুলে, বাণিজ্যিক সম্পর্ক গড়ে তুলে এক বিশাল বড় একটা কেন্দ্র গড়ে তুলতে চলেছে এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। তাই এই বড় বড় দেশগুলো কিন্তু বারবার চেষ্টা করছে যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের বাণিজ্যিক সম্পর্ককে সুদৃঢ় করতে। ছাত্রছাত্রীরা,
এই সম্মেলনের পাশাপাশি আমি কয়েকটা জিনিস রিসার্চ করে বের করেছি, এটা খুব ইম্পর্টেন্ট আমার লাগলো, যে তোমরা যদি পরীক্ষার ক্ষেত্রে এই পয়েন্টসগুলোকে নোট ডাউন করো খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস তথ্য পাবে। প্রথম তথ্য হচ্ছে যে 31 তারিখ থেকে 1 নভেম্বর এই অ্যাপেক ইকোনমিক লিডার্স মিটিং হয়, 1 নভেম্বর শেষ হয়। তার আগে 30 অক্টোবর কি দেখা যায় যে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে যান এবং অ্যাপেক সিইও লিডার্সের যে মিটিং সেখানে যোগদান করেছে। এইখানে একটা তথ্য আমার মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, যে দেশগুলো এখানে যোগদান করে তাদের অনেকগুলি দেশ, তাদের যে প্রতিনিধি তারা কিন্তু মানে রিসেন্টলি ভোটে জিতে ক্ষমতায় এসছে। কীরকম? এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যেরকম আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের জন্য তিনি ক্ষমতায় এসছেন 20 জানুয়ারি 2025, আমি এখানে মেনশন করে দিয়েছি। এরপরে ক্যানাডিয়ান প্রেসিডেন্ট মার্ক কার্নি, যিনি 14 মার্চ প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেন, এবং দক্ষিণ কোরিয়া যারা আয়োজক দেশ তাদের যে প্রধান রাষ্ট্রপতি রয়েছেন লি জে মিউং, তিনি 4 জুন দায়িত্ব গ্রহণ করেন। জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচি এখানে রয়েছে, তিনি 21 অক্টোবর প্রধানমন্ত্রীর পদ গ্রহণ করেন। তারপর ইংল্যান্ডের প্রধানমন্ত্রী আনুতিন চানভিরাকুল, তিনি 7 সেপ্টেম্বর থাই প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তাহলে এই যে ইম্পর্টেন্ট বিষয়গুলি শেয়ার করলাম, এটা কিন্তু আমাদের ছোট্ট করে নোট ডাউন করে রাখতে হবে পরীক্ষার জন্য। আরও একটি গুরুত্বপূর্ণ জিনিস, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনি কিন্তু যোগদান করেননি, এবং এর পেছনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। যদি আমাদের প্রশ্ন আসে যে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কেন যাননি, অপশন দিয়ে দিল, কারণটা কিন্তু জেনে রাখা প্রয়োজন। এখানে দেখা যাচ্ছে যে সাউথ কোরিয়া যে দেশে এই সম্মেলন সংগঠিত হচ্ছে, সাউথ কোরিয়া ইজ আ স্টেট পার্টি টু আইসিসি হুইচ হ্যাজ ইস্যুড আ অ্যারেস্ট ওয়ারেন্টস এগেনস্ট দ্য পুতিন আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিরুদ্ধে যে অফেন্স তিনি করেছেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে, তাই আন্তর্জাতিক আদালত তাকে অ্যারেস্ট করার জন্য ওয়ারেন্ট জারি করেছে, এবং সেখানে রাষ্ট্র হিসাবে এই ঘটনাটিকে তুলে ধরেছে আন্তর্জাতিক আদালতে সাউথ কোরিয়া। তাহলে আমাদের মনে রাখতে হবে যে রাশিয়ান রাষ্ট্রপতি কেন অ্যাপেক বৈঠকে যোগদান করলো না। এর সঙ্গে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, রাশিয়ান রাষ্ট্রপতি যদি যাননি তাহলে কে গেছেন? রাশিয়ান উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুক, রাশিয়ান উপপ্রধানমন্ত্রী ডেপুটি প্রাইম মিনিস্টার অ্যালেক্সি ওভারচুক, তিনি এখানে যোগদান করেন। তাহলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের নজরে রাখতে হচ্ছে তার মধ্যে হচ্ছে কোন সময় অনুষ্ঠিত হচ্ছে, কোথায় অনুষ্ঠিত হচ্ছে এই বৈঠক, কোন জায়গায় অনুষ্ঠিত হচ্ছে, আর কারা কারা আছেন। আর এই যে তথ্যটি শেয়ার করলাম যে যেখানে প্রথমবার যারা যোগদান করছেন অ্যাজ আ পার্টিসিপেন্ট হিসেবে এবং তারা রাষ্ট্রপ্রধান হয়েছেন এই 2025 সালে, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, হংকং এবং তাইওয়ান এই দুটো
মেম্বার কিন্তু রয়েছে। এই নিয়ে একটা ছোট্ট সংক্ষিপ্ত তথ্য শেয়ার করে দিচ্ছি, যেটা তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। চীন ও তাইওয়ানের সঙ্গে একটা বিশাল বড় সংঘাত রয়েছে, হংকংয়ের সঙ্গে রয়েছে। চীন মনে করে তাইওয়ান এবং হংকং দুটোই তাদের। মূলত যদি তাইওয়ানের ক্ষেত্রে ধরি, তাহলে গণপ্রজাতন্ত্রী চীন যারা, তাদের আন্ডারে থাকতে চায় না এই দুজন কেউই। তাইওয়ান মনে করে যে তারা একটা স্বশাসিত রাষ্ট্র, সার্বভৌম রাষ্ট্র, এবং কার্যত স্বাধীন রাষ্ট্র বলেই মনে করে। কিন্তু চীন মনে করে স্বশাসিত রাষ্ট্র। এখন এখানে গুরুত্বপূর্ণ ইঙ্গিত হচ্ছে চীনের যে উদ্দেশ্য, তারা ক্লেম করছে যে এটা সেলফ গভর্নড হলেও এটা কিন্তু চীনেরই অংশ, কারণ চীনের একটা পলিসি আছে, ওয়ান চায়না পলিসি। সেখানে তারা মনে করে যে আমাদের সঙ্গে এদের সম্পর্ক রয়েছে, কিন্তু তাইওয়ান কখনো মনে করে না। আর হংকংয়ের ক্ষেত্রে কি? হংকংয়ের ক্ষেত্রে হংকং 1997 সালে ইউনাইটেড কিংডমের কাছ থেকে স্বাধীনতা পায়, এবং তখন থেকে তারা স্বায়ত্তশাসন বজায় রেখেছে। কিন্তু চীন তাদের কখনো সেটা মেনে নিতে পারছে না। চীন মনে করে এটা তাদেরই, এবং এই নিয়ে স্বায়ত্তশাসন সংক্রান্ত ব্যাপার নিয়ে এবং চীনের প্রভাব বিস্তার করার ব্যাপার নিয়ে যখন এগিয়েছে, 2019 সালে বিশাল পরিমাণে বিক্ষোভ হয়। চীনও চেষ্টা করছে যে এই সমস্ত রাষ্ট্রকে, যারা নিজেদের ঘোষণা করছে স্টেট হিসাবে, তাদেরকে নিজের হাতে নেওয়ার। তাহলে এতগুলো বিষয় আমাদের কাছে গুরুত্বপূর্ণ, এবং তাইওয়ান এবং হংকং এগুলো নিয়ে আলাদা করে আলোচনাও করা যেতে পারে, কারণ দুটি দেশই চাইছে নিজেদের চীনের কবল থেকে বেরিয়ে এসে নিজেদের অস্তিত্বকে বজায় রাখতে। আর চায়না মনে করছে যেটা আমাদেরই অংশ। যাই হোক, এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন এই সময় খুব গুরুত্বপূর্ণ। তাদের আর্থিক যে কার্যকলাপ খুবই গুরুত্বপূর্ণ, এবং ভারত এর সহযোগী অবজারভার স্টেটস আমাদের মনে রাখতে হবে। এই ক্ষেত্রে যে ইনফরমেশনগুলো রয়েছে সেগুলো আমাদের ছাত্রছাত্রীরা ভালো করে মনে রাখবে এবং চেষ্টা করবে যে তথ্যগুলোকে খাতায় লিখে নিতে। ভালো থেকো, লাইক করো এবং শেয়ার করো, সাবস্ক্রাইব করো।